জাস্ট একবার শুধু এটিএন নিউজে আসলো, আমি দেখলাম যে পরের দিন থেকে যে মানুষের ঢল নেমে গেল। আমি এটা ভাবতে পারিনি আসলে সাংবাদিকতার যে এরকম একটা মানে সংবাদের যে এরকম একটা মানে গুণ, এটা আমি বুঝতে পারিনি। এটা আমি এই সাংবাদিক দিয়ে প্রচারণা অনেক বড় কাজ করেছে, অনেক বিশাল কাজ। এখন আপনার ক্রেতা কারা? এখন আমার ক্রেতা আর আমি ওই যে দর্শক পেয়ে গেলাম, মানে ব্যাপারীদের এখন আর ব্যাপারীদের দিচ্ছি না। দর্শকরা আমার এখান থেকে কারাকারি করে, অর্থাৎ প্রতিদিন 3 থেকে 4 হাজার দর্শক আসে, এসে তারা 1 কেজি কমপক্ষে নিতে চায়, ওটাকে 5 কেজি 10 কেজি নিতে চায়, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমার ফলন হলো 10 কেজি, আমার চাহিদা আছে 30 টন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জনপ্রিয়তা পাচ্ছে মাল্টা এবং কমলার চাষ। তবে মাল্টার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে বিদেশের মতো হলুদ রং নিয়ে আসা। তবে অনেক বাগানি আছেন যারা এই মাল্টাকে হলুদ রং আনতে সক্ষম হয়েছেন। কিভাবে তারা সেখানে সফল হলেন এবং কমলা চাষ করতে গেলে কি করতে হবে, সেটি নিয়েই আমাদের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের আজকের আয়োজন। সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। একসময় বলা হতো বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় কমলা বা মাল্টার মতো রসালো ফলের চাষ সম্ভবই নয়। আজ সেই অসম্ভব শব্দটিকেই ভুল প্রমাণ করে বাংলার মাটিতে ফলছে সোনালী রঙের মাল্টা আর কমলা। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে কৃষি মন্ত্রণালয়ের লেবুজাতীয় ফলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্পটি 30 জেলার 123টি এলাকায় বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এসব প্রকল্পের ফলে বর্তমানে বাংলাদেশে লেবু জাতীয় ফলের উৎপাদন বেড়েছে 25%। কেবল বৃহত্তর রংপুর অঞ্চলেই প্রায় 1100 একর জমিতে 240টিরও বেশি বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। এসব বাগানে প্রায় 2,40,000 চায়না, দার্জিলিং ম্যান্ডারিন, দার্জিলিং নাগপুরি জাতের কমলা ও মাল্টা গাছ রয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চল এমনকি উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কমলা ও মাল্টার চাষ। সেই প্রকল্পটা দিয়ে কিন্তু আমরা খুব অল্প পরিমাণে শুরু করতে পেরেছিলাম তখন, কারণ কৃষকরা এটাতে তো একবারেই অভ্যস্ত ছিল না, এবং অভ্যস্ত না হইলে বা এই গাছগুলো যেহেতু এটা বিদেশি গাছ, বাইরের, আমাদের দেশের না, এবং আমাদের আবহাওয়াটাও ওই রকম না, সেহেতু এগুলোর বিশেষ যত্ন না নিলে কিন্তু ফল পাওয়া যাবে না। তো এগুলোর যখন কৃষকরা ধীরে ধীরে একটু অ্যাডপ্ট করা শিখলো, পরিচর্যা অ্যাডপ্ট করা শিখলো, যখন 2-1 জনের গাছে ফল আসা শুরু হইলো, তখন তো দেখতে চমৎকার লাগে। মনে করেন একটা গাছে পুরো গাছ ভর্তি কমলা, এটা এই যে মানে এর দর্শনীয় যে অবস্থাটা, এটা থেকেই কিন্তু কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে। প্রথমে কিন্তু ছিল আপনার বসত বাড়িতে, তারপরে কিন্তু আসলো এগুলো প্রদর্শনী আকারে জমিতে। প্রথমে আমরা 50 শতক দিয়ে শুরু করলাম, তারপরে 1 একর, এরকম আকারে চলে আসলো। তো এই যে এই 50 শতকে 1 একরের চাষিরা যারা সফল হয়েছে, তারা এখন কিন্তু 5-6 একর করে বাগান করছে, এবং অনেক বাগান কিন্তু এখন আপনার সফলতার মুখ দেখছে। বিশেষ করে আপনি যদি মাল্টার দিকে তাকান, তাহলে এখন বাজারে আপনি দেখবেন যে যেখানে সেখানে আপনি মাল্টা কিনতে পাচ্ছেন, আমাদের দেশি মাল্টা। শুধু আমি আমার মানে পরামর্শ বা আমার একটু আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের চাষিরা যদি একটু যত্নবান হয়, তাহলে কিন্তু যে এই ফলটা ভালো মানের ফল দেওয়া সম্ভব বাজারে। কারণ আমাদের যে জাতটা আছে বাড়ি মাল্টা 1, এটা খুবই ভালো মানের জাত একটা। শুধুমাত্র কিছু পরিচর্যার অভাবে কিন্তু যে জাতটা ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। যেখানে আগে ফলের বাজার ছিল মূলত আমদানি করা মাল্টা ও কমলার দখলে, সেখানে এখন জায়গা করে নিয়েছে দেশে উৎপাদিত টাটকা ফল। ফলে ভোক্তারা তুলনামূলক কম দামে সতেজ ফল পাচ্ছেন, আর দেশের টাকা থাকছে দেশেই।
বাংলাদেশে মাল্টা ও কমলার সম্ভাবনা আরও বিশাল। এজন্য এখন নজর দিতে হবে ভ্যালু অ্যাডিশনের দিকে। শুধু তাজা ফল হিসেবে বিক্রি না করে এই ফল থেকে জুস, জ্যাম, জেলি এবং অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরির শিল্প গড়ে তোলা সম্ভব। যদি সঠিক পরিকল্পনা আর প্রচেষ্টা নিয়ে আমরা এগোতে পারি, তাহলে বাংলার কমলা ও মাল্টা বাগানগুলোই হয়ে উঠবে সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ। এই সবুজ বিপ্লব ছড়িয়ে যাবে সারা বাংলায়। দর্শক, আমরা বাংলাদেশে মাল্টা এবং কমলার চাষ নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন টাঙ্গন ব্যারেজ কমলা ও মাল্টা বাগানের মালিক মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে তার এই কমলার বাগানটি। কেমন আছেন জয়নাল ভাই? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আচ্ছা জয়নাল ভাই, একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশে মাল্টা এবং কমলা কনসেপ্টটা নতুন না, জি জি, কিন্তু কিছুটা তফাৎ আছে। জি জি। তফাৎটা কীরকম সেটা হচ্ছে যে আপনি আপনার গল্পটা আগে শুনি, যে আপনি কিভাবে যুক্ত হয়েছেন এই চাষাবাদের সঙ্গে? আমি চাকরির সুবাদে যখন চুয়াডাঙ্গায় ছিলাম, তখন আমি সেখানে একটা কমলা বাগান দেখতে যাই জীবননগর এলাকায়। তো দেখে আমি খুব মুগ্ধ হই, আমার খুব ভালো লাগে। আমার এখানে 1 বিঘা জায়গা আছে, আমি 100 চারা নিয়ে আসি। এনে প্রথমে যখন লাগাই 2 বছর পরে দেখি যে খুব ভালো রেজাল্ট, অর্থাৎ ফল, মিষ্টতা, রস সব কিছুই ভালো আছে। তো যখন ভাবলাম যে না, এটা ভালো আছে যেহেতু, তাহলে এটা বোধহয় বাণিজ্যিকভাবে করা যায়। আমি আশেপাশের কিছু জায়গা পর্যায়ক্রমে আমি আরও 5 বিঘা জায়গায় লিজ দেই। তো লিজ নিয়ে আমি এটাকে 6 বিঘা জায়গায় উন্নীত করি। এখন আমার 550 গাছ আছে। দেখলাম যে প্রচুর চাহিদা আছে এবং ফলনও প্রচুর হয়। তাও ভাবলাম যে এটাকে বাণিজ্যিকভাবে কীভাবে করা যায়। আরও চিন্তা ভাবনা করে তখন এই কীভাবে হলুদ করা যায়, সবুজ থেকে হলুদ কীভাবে করা যায়। তো আমি প্রথমে চিন্তা করলাম যে আচ্ছা দেখি তো, এটা ডিসেম্বর পর্যন্ত রাখলে বোধহয় হলুদ হতে পারে। হঠাৎ কেন যেন মাথায় কাজ করে যে মানুষ তো অক্টোবর নভেম্বরে শেষ করে দেয়। তা আমি একটু রাখি তো। গত বছর যখন রাখলাম দেখলাম যে ভালো রেজাল্ট পাইলাম। সাথে আমি কিছু ব্যাগিং পদ্ধতি করলাম, যাতে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করা যায়। প্রচুর মাল্টা কমলা পড়ে যায় তো পোকার আক্রমণ থেকে। তো এই জন্য আমি ওই কিছু ব্যাগিং করলাম। ব্যাগিং করার পরে আরও রেজাল্ট ভালো, অর্থাৎ হলুদ হয়ে গেল। বাংলাদেশের মাল্টা বাগানীদের মূল প্রবলেমটা হলো কালার। জি জি। তারা হচ্ছে একদম যখন সবুজ থাকছে তখন বিক্রি করছে, এবং বাজারে আমরা হলুদ যেগুলো পাই দেখি যে কেটে সেটাতে রস কম আসতেছে। রস কম আসছে। এটার কারণটা কি, এবং আপনার এখানে কেমন হচ্ছে? হ্যাঁ, আমি এই রস যাতে আসে এই জন্য আমি ওই পানি সেচ দিই। এই যে এদিকে দেখবেন আমি ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি। পানি জমিয়ে রাখলে শিকড় দিয়ে পানিটা টেনে নেয়। টেনে নিলে তখন রসটা পাওয়া যায়। কালার না আসার কারণে, দাম না পাওয়ার কারণে অনেকে বাগান কেটে ফেলছে আর কি। জি জি জি। বাগান নষ্ট করছে। তাদের প্রতি আপনার পরামর্শটা কি হবে? আমার পরামর্শ হলো একটু ধৈর্য ধরবেন। আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন, দেখবেন যে কালার আসবে, আবার অটোমেটিক কালার আসবে। ব্যাগিং লাগবে না, ব্যাগে একটা কস্টিং আছে। এগুলো ফ্রুট ব্যাগ দিয়েছেন আপনি? এগুলি ফ্রুট ব্যাগ দিয়েছি, রাইট। ফ্রুট ব্যাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কখন দিতে হয়? ফ্রুট ব্যাগিংটা কখন করতে হয়? এটা আমি সাধারণত অক্টোবরের 1 তারিখে দিই। অক্টোবরের 1 তারিখ? হ্যাঁ, যাতে ফলটা একটু বড় হয় তখন। অক্টোবরের 1 তারিখ দিলে আমি নভেম্বর মাসের 1 তারিখে আমি এটা খুলে ফেলি। 1 মাসের মধ্যে হয়ে যায় কালার। যদি আমরা একটা খেয়ে যদি দেখি বা কেটে যদি দেখি, আমরা কাটতে পারি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এটাতে রস কীরকম আছে। আমরা যদি দেখি, এই যে রস চুয়ায় বসছে। আচ্ছা, তার মানে রস আছে, এখন যথেষ্ট পরিমাণে রস আছে। হ্যাঁ দর্শক, আমরা যেটি বলি যে আসলে মাল্টার ক্ষেত্রে অনেক সময় আমাদের মূল সমস্যা হয় যে এরকম রসের ক্ষেত্রে সমস্যা হয় যখন রং আসে, কিন্তু আমরা জয়নাল ভাইয়ের বাগানে দেখছি যে মাল্টাতে যথেষ্ট পরিমাণে রস আছে এবং খেতেও বেশ মিষ্টি। আচ্ছা, ব্যাগিং করা এবং না করার মধ্যে তফাৎটা কি? ব্যাগিং করলে কি হয়? হলুদ কালারটা আসে এবং ইয়ে হয়, পোকামাকড় থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। তার মানে পোকাটা সরাসরি উড়ে এসে এখানে বসলে যখন হুল ফুটে দিলেই এটা আস্তে আস্তে বোটাটা নরম হয়ে ছিঁড়ে পড়ে যায়। আপনার এই বাগানের বয়স এখন কত হচ্ছে সব মিলিয়ে? আমার 6 বছর। 6 বছর। আর ফলন পাওয়া শুরু করলেন কয় বছর থেকে? আমি 2 বছর পর থেকে ফলন পাওয়া শুরু। 2 বছর পর থেকে? কম বেশি। তার মানে আপনি বিগত 4 বছর মোটামুটি ফলন পাচ্ছেন। পাচ্ছি। আচ্ছা, কোনোবার বেশি কোনোবার কম? কোনোবার বেশি কোনোবার কম। আচ্ছা, এইবারে এই যে
গাছটা এটা তো প্রচুর ফলন আছে, জি জি জি। তাই না? এইবারের কেমন আশা করছেন যে সব মিলিয়ে আপনার এটা কেমন হতে এবার পারে? আমি গত বছর পেয়েছিলাম 10 টন। তো এইবার আমার ওই এখান থেকে কিছু গাছ আমি ঘর হয়ে যাওয়ার কারণে পার্শ্ববর্তী একটা জায়গায় আমি কিছুটা এক্সটেনশন করেছি। এটা কি মালটা না, মালটা কমলা মিলে 10 টন? দুটোই। শুধু মালটা কতখানি পাইছিলেন? শুধু মালটা পেয়েছিলাম 4 টন পেয়েছিলাম। 4 টনের 4 মতো টন। মালটা। আচ্ছা। 4 টন মালটা পেয়েছিলাম, আর 4 টন পেয়েছিলাম চাইনিজ কমলা, হুম। আর 2 টন পেয়েছিলাম আমি দার্জিলিং। দার্জিলিং কমলা। মানে দার্জিলিং কমলাটা একটু কম আছে কম আপনার? আছে। কম আছে, ওটা চাইনিজটা একটু বেশি। ফলনটা কম হয় এবং বেশিক্ষণ বেশি দিন ধরে রাখা যায় না, রসটা শুকিয়ে যায়। আচ্ছা, এটা লাভ লসটা কেমন হয়, বা বছর শেষে আপনার খরচ দিয়ে, শ্রমিক খরচ দিয়ে, বাগান করে সব মিলিয়ে কি লাভ করা যায় নাকি এখনো সমান সমান? আমি লাভ করার চেষ্টা করতেছি, এখনো ওইভাবে পুরো অত বেশি লাভবান হয় নাই। যেমন গত বছর আমার 3 লক্ষ টাকা লাভ হয়েছে, আমার 9 লক্ষ টাকা বিক্রি করেছিলাম, 6 লক্ষ টাকা খরচ গেছে, সব মিলিয়ে 3 লক্ষ টাকা আমি লাভ হয়েছিল। এই বছর হয়তো আমার 6-7 লক্ষ টাকা খরচ যাবে। আশা করি যে আমি 12 থেকে 15 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, আপনার তো কমলার বাগানও আছে, আমরা কমলা বাগান নিয়ে কথা বলবো, তার আগে দর্শকদের কাছে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছি জয়নাল আবেদিন ভাইয়ের সঙ্গে, যিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়াতে একটা বড় ধরনের কমলা এবং মালটা বাগান গড়ে তুলেছেন, এবং তিনি কিন্তু মালটাতে রং করে বিক্রি করছেন, অর্থাৎ তার যে মালটা বিক্রি হচ্ছে বাগান থেকে সেটি হলুদ মালটা। আমরা তার কমলার চাষ একটু দেখবো, সেটাও দেখাবো। তার আগে দর্শকদের কাছে ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি কমলা এবং মালটা চাষ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মালটা এবং কমলা বাগানি জয়নাল আবেদিন ভাই। জয়নাল ভাই, এবার আসলাম কমলাতে। জি। আসলে এই যে এটা তো চাইনিজ কমলা চাইনিজ নাকি? কমলা। চাইনিজ কমলা। এই গাছটাতে যদি শুধু এই গাছটার কথা বলি, এটাতে কি পরিমাণ থাকতে পারে? তো মনে হচ্ছে যে পাতা দেখা যাচ্ছে না আর কি। এটাতে আমি আশা করি 3 মণ কমলা পাবো তার মানে এরকম একটা গাছে? একটা গাছে। আচ্ছা, তার মানে এই গাছ আছে আপনার প্রায় 200। 200। আচ্ছা, বাংলাদেশে কমলার চাষটা নতুন নয়, পুরাতন হয়ে গেছে, অনেকে অনেক দিন ধরে চাষ করছে। 2 জাতের করছে, চাইনিজ এবং আপনার হচ্ছে দার্জিলিং। দার্জিলিং কমলা। আচ্ছা, কমলা আসলে মূলত যদি বলি যে বড় আকারের কমলা বা খাইতে সুস্বাদু কমলা বলতে দার্জিলিং, কিন্তু তারপর চাইনিজটা অনেকে বলছে বা চাইনিজে লাভজনক। আসলে আপনি একটু নিজে বাগানি হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলেন? আপনার দার্জিলিং কমলার একটা বৈশিষ্ট্য, আমি আমার বাগান থেকে অভিজ্ঞতার আলোকে যেটা দেখলাম, যে 1 বছর ফলন ভালো হলে পরের বছর ফলনটা কম হয়, আর বেশি দিন ধরে রাখা যায় না। অর্থাৎ জানুয়ারির শেষের দিকে কমলাটা কি বলে রস থাকে না আচ্ছা আচ্ছা। দার্জিলিং কমলার ক্ষেত্রে। কিন্তু চাইনিজের ক্ষেত্রে অত সেচের প্রয়োজন হয় না, এটা রস থাকে এবং কালারটা সুন্দর হয় এবং স্বাদটাও ভালো হয়। তো যেমন দার্জিলিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাঞ্চা লাগে, আপনার স্বাদটা পাওয়া যায়, কিন্তু এটা প্রতিটা ক্ষেত্রে স্বাদের কোনো অভাব হয় না। তার মানে বাগানে করতে গেলে এই কমলাটা এই বেশি কমলাটা বেশ লাভজনক লাভজনক আমার কাছে মনে হয়। জয়নাল ভাই, যদি শুধু পার্টিকুলার এই ডালটার কথা বলি, দেখেন এখানে এই ডালটাতে আছে 4 থেকে 5 কেজি আছে। তার মানে এই যে খুঁটি দিয়ে ভারটা ধরে রাখতে হচ্ছে, জি 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 জি, এত এত ফলন হয়। পরিমাণ। এবার এইখানে যদি 20টা কমলা হয় তাহলে 1 কেজি হয়। আচ্ছা, 20টাতে 1 কেজি। 20টাতে 1 কেজি। আর ওই যে দার্জিলিংটা 4টে-5টা 1 কেজি 4টে-5টা 1 কেজি হয়। আচ্ছা, তার মানে এই কমলাটাতে লাভটা বেশি আপনার। জি, জি। আর ফলনটা প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই হচ্ছে। যত্ন কি একটু গ্যাপ কম? নাই, হয়তো সামান্য একটু কম হতে পারে 19-20, কিন্তু ওইটার মতো এখানে 10-20 এরকম গ্যাপ হয় না। যত্ন কি একটু কম নিতে হয়? একটু যত কম নিতে, রোগবালাই কম হয়। রোগবালাই কম, রাইট। চাইনিজ। দার্জিলিং কিন্তু রোগবালাই বেশি হয়। মানে আমাদের দেশে তো প্রথম এই চাইনিজ কমলার চাষ দিয়ে মনে হয় শুরুটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এই চারাগুলো কোথা থেকে নিয়েছিলেন? এই আমি কমলার চারাগুলো? চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছিলাম। চুয়াডাঙ্গা থেকে, হ্যাঁ। চুয়াডাঙ্গা জীবননগর, ওখানে একটা বাগান দেখতে গিয়ে ওখান থেকে আমি নিয়ে আসি। প্রথমে শখ করে করছি, কিন্তু এটা এখন ব্যাপক জনপ্রিয় এবং বাণিজ্যিক হয়ে গেছে। বাণিজ্যিক হয়ে জি গেছে। জি জি। আচ্ছা, কি কি যত্ন নিতে হয় যদি বলি একটু? কমলা এবং মালটা বছরে 2 থেকে 3 বার স্প্রে করতে হয় যদি আপনার একটু পোকার আক্রমণ হয়। আর এইটাতে বিশেষ করে চাইনিজ কমলাতে খুব একটা সমস্যা হয় না, আর তারপর গাছগুলিও মরে না, কিন্তু দার্জিলিং গাছগুলি মরে যায়। মরে যাওয়ার ভয় থাকে, ওখানে পোকার আক্রমণটা বেশি হয়। গোবর সার ইউজ করি, আর অন্য কোনো সার আমি ইউজ করি না। আসলে অনেকে বলে, আমি একটা ধারণাও সঠিক কিনা জানি না, আমার ধারণা যে চালানি সার ইউজ করলে একসময় মাটিটার দুর্বল হয়ে যায় ধীরে ধীরে, কমে যায়। জৈব সারটা বেশি আমি জৈব সারটা বেশি ইউজ। ফলাফল কি জৈব সারে ভালো পাওয়া যায়? আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, তার মানে এই যে এখন ধরেন এটা হারভেস্ট করতে কতদিন লাগবে? আর এটা আপনার এটা আমি জানুয়ারির
জানুয়ারি পর্যন্ত ইচ্ছা করলে রাখতে পারবো, জানুয়ারি পর্যন্ত। মোটামুটি অর্থাৎ ডিসেম্বর থেকে হারভেস্ট ডিসেম্বর থেকে হারভেস্ট শুরু, মানে এখন থেকে হারভেস্ট করা যাবে, বেশি 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 পাকাগুলি হারভেস্ট করা যাবে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। তবে 1 সপ্তাহ পরে হলে আরো মিষ্টটা বের। বাজার ব্যবস্থাপনা অথবা আপনার ক্রেতা কারা, কিভাবে আপনি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হলো কি, এটা নিয়ে আমি প্রথমের দিকে খুব দুশ্চিন্তায় ছিলাম। তো বাগান করছি আসলে নেবে বাগান কে? করছি দেবে কে। প্রথম দিকে দিনাজপুর থেকে, রংপুর থেকে, আজকে 3 বছর আগের কথা বলছি, পাইকাররা আসতো 1600 টাকা মন, 1700 টাকা মন নিয়ে যেত। তো এতে আমি দেখলাম যে না, এটা খরচা উঠতেছে না। আচ্ছা, তখন হঠাৎ করে সামাদ ভাইয়ের সাথে পরিচয়, জাস্ট একবার শুধু এটিএন নিউজে আসলো, আমি দেখলাম যে পরের দিন থেকে যে মানুষের ঢল নেমে গেল। আমি এটা ভাবতে পারিনি আসলে, সাংবাদিকতার যে এরকম একটা মানে সংবাদের যে এরকম একটা মানে গুণ, এটা আমি বুঝতে পারিনি। এটা আমি এই সামাদ ভাই দিয়ে পরিচয়। প্রচারণা অনেক বড় কাজ করে, অনেক বিশাল কাজ। এখন আপনার ক্রেতা কারা? এখন আমার ক্রেতা আর আমি ওই যে দর্শক পেয়ে গেলাম, মানে ব্যাপারীদের আর এখন দিচ্ছেন আর ব্যাপারীদের দিচ্ছি না, দর্শকরা আমার এখান থেকে কারাগারি করে। আচ্ছা। অর্থাৎ প্রতিদিন 3 থেকে 4 হাজার দর্শক আসে, এসে তারা 1 কেজি কমপক্ষে নিতে চায়, ওটাকে 5 কেজি 10 কেজি নিতে চায়, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমার ফলন হলো 10 কেজি, আমার চাহিদা আছে 30 টন। তার মানে আপনার ক্রেতা মূলত দর্শনার্থীরাই। রাইট, দর্শনার্থীরা। তাদের জন্য কি কি ব্যবস্থা রাখছেন? তাদের জন্য এখানে চা আছে, কফি আছে, বিস্কিট আছে। তারা ইচ্ছা করলে এই বছর আমি নতুন করে করছি লাঞ্চের ব্যবস্থা দুপুরের। আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে আসলে দুপুরে যেন তাদের কষ্টটা না হয়, এই একটা। তার মানে আপনার বাগানটা শুধু বাগান না, এটা একটা পর্যটনও করতে যাচ্ছেন আপনি, যে আসলো, ঘুরলো, বাগান থেকে কমলা তুলে খেলো। রাইট 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 রাইট, কমলা তুলে খেলো, নিজ হাতে ঘুরে কমলা খেলো, এটা একটা আনন্দ, বাচ্চারা মজা করলো। সবকিছুরই ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, আপনার পরিকল্পনাটা কি? আরো সামনে কোন জায়গাটা নিয়ে যেতে চান এই কমলা চাষটাকে? হ্যাঁ, আমার চিন্তা হলো যে আমার এই পুরো গ্রামটা কমলা বাগান হয়ে যাক, এটা আমি চাচ্ছি। এই জন্য গ্রামের লোকজনকে আমি উৎসাহ দিচ্ছি, যে পরামর্শ দিয়ে বা চারা দিয়ে, আবার চারা আছে, চারা তৈরি করতেছি, যে কেউ যদি করতে চায় আমার এক্ষেত্রে চারা নিতে পারবে, পরামর্শ নিতে পারবে এবং লাভজনক হবে। আস্তে আস্তে এক্সটেনশন হচ্ছে, আশেপাশে বেশ আরও 2 বিঘা জায়গা, আমার পার্শ্ববর্তী 2 বিঘা জায়গা কমলা বাগান এক্সটেনশন হয়েছে। আরও আমার লোকজন পরামর্শ করতেছে, তারাও বাগান করবে। তখন আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, বেড়ে গেলে আমাদের দেশের চাহিদাটা অন্তত কিছুটা, মানে এই যে আমদানি করছি যেটা, সেটা বন্ধ হোক। হ্যাঁ, আমদানি করছে যেটা, সেটা কমে যাবে, আমাদের ডলারটা সাশ্রয় হবে। জন ভাই, আপনি ভালো থাকবেন, এবং আমি চাবো যে আপনার মাধ্যমে বাংলাদেশের কৃষিটা এগিয়ে যাবে, আপনাদের মতো বাগানীদের মাধ্যমে। আপনি ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম জয়নাল আবেদিন ভাই, ঠাকুরগাঁও সদরের রুহিয়াও এলাকার তিনি একজন বাগানী। তিনি একটি কথা বললেন, সেটি হচ্ছে যা চাষি আপনি করুন, সেটাতে ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে, তাহলে বাগানে গিয়ে আপনাকে আর সবুজ রঙের মালটা বিক্রি করতে হবে না, কম দামে বিক্রি করতে হবে না, এবং সেখান থেকে আপনার গ্রাহকরাও মুখ ফিরিয়ে নেবে না। যা কিছু করবেন আপনার ধৈর্য সহকারে করবেন, এবং অবশ্যই পুরো চাষ সম্পর্কে জেনে আপনারা করবেন, এবং তার জন্য সাহায্য করার জন্য জয়নাল আবেদিন ভাইয়ের মতো যারা অগ্রগামী চাষি বা অগ্রগামী বাগানী, তারা আপনাদেরকে সহায়তা করবেন। এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষি গল্প নিয়ে, অন্য কোনো জায়গায়। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।